আচ্ছা রেকর্ড দিছি। আচ্ছা আমি এমনি 2 নাম্বার চ্যাপ্টারে কিছু জিনিস ওভারভিউ করতেছি আর কি। দেখো যে মানে জাস্ট একবার মানে করে যাচ্ছি আমি, ঠিক আছে? কারণ ওই দিন তো হচ্ছে জাস্ট ইনপুট আউটপুট নিয়ে কথা বলছিলাম, এইখানে হচ্ছে কিছু ইস্যু আছে যেটা জানা দরকার আর কি তোমাদের। এখানে তো একটা প্রথম প্রোগ্রাম ছিল যেটা তোমরা অলরেডি করার কথা, তাই না? কম্পিউট দ্য এরিয়া বা সামথিং। এখানে তো এই প্রবলেম তো করছো অলরেডি, না? এরিয়া কম্পিউটিং। জি স্যার। আচ্ছা এগুলো তো সিম্পল ইস্যু আছে। যদি কারো বুঝতে সমস্যা হয়, কেউ কেউ ভালো পারার কথা, আর কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে করবা, নক করবা। আচ্ছা আমি একটু জাস্ট ওভারভিউ করতেছি। মনে করো যে এটা একটা প্রোগ্রাম যেটা হচ্ছে তোমার কম্পিউটার এরিয়া, কথা বুঝতে পারছো? এখন এই প্রোগ্রামটা যদি আমি ট্রেসিং করি, দ্যাট মিনস আমি যদি ডিবাগ করি, যেটা ডিবাগ নামে একটা টার্ম আছে, তোমরা দেখবা যে প্রোগ্রামিং এর কোনো জিনিস দেখা আর কি, প্রতিটা ভেরিয়েবল বা কিছু। তো এটা দেখো যে প্রথমে যখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আলটিমেটলি আসলে অ্যালোকেট মেমোরি ফর রেডিয়াস, তাই না? আচ্ছা এই শব্দটার ব্যাখ্যা কে বলতে পারবা? সাদিয়া বলো তো। অ্যালোকেট মেমোরি ফর রেডিয়াস allocate memory for radius হুম মানে কি? 20, মানে হলো কি, মানে রেডিয়াস অ্যাসাইন করা বা ভ্যালু দেয়া। মেমোরি বলতে কোন মেমোরি বোঝাইছে? মেমোরি বলতে হলো কি যে আমাদের কম্পিউটারে যে মেমোরি থাকে, কোন মেমোরি? স্থায়ী মেমোরি। আচ্ছা আর কে বলতে পারবা? কেউ বলতে পারবা না? কম্পিউটারে মেমোরি কয় প্রকার? 2 প্রকার। কি স্যার কি? মূলত 2 প্রকার। কি কি বলো? স্থায়ী মেমোরি আর অস্থায়ী মেমোরি। হ্যাঁ, স্থায়ী মেমোরি কোনটা? রম। হ্যাঁ রম হচ্ছে স্থায়ী মেমোরি, কিন্তু এটা হচ্ছে স্থায়ী। আচ্ছা রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম, রম। এইখানে কি তুমি যখন প্রোগ্রাম রান করো তখন কি এটা কি কোথাও রমে স্টোর হয়? ওই যে পয়েন্টার্স এর ক্ষেত্রে একটা মেমোরি দেয়, ওইটা মেবি। ক্লিয়ার না। আর কেউ বলতে পারবা? জানো কেউ? স্যার ভোলাটাইল আর নন ভোলাটাইল। সেটাও তো এক প্রকার। ভোলাটাইল নন ভোলাটাইল যা, র্যামও তাই, রমও তাই। ভোলাটাইল হচ্ছে যেটাতে কারেন্ট অফ মানে ইলেকট্রিসিটি না থাকলে সব হচ্ছে হয়ে যায়। আর নন ভোলাটাইল হচ্ছে কারেন্ট গেলেও হচ্ছে এই মেমোরি গুলো থাকে। তো রমের কোনো উদাহরণ দিতে পারবা? কম্পিউটারে কোন মেমোরি, রমে কি থাকে বলতে পারবা? কি থাকে বলতে মানে রম চিপ কোনটা? স্যার এইচডিডি, এসএসডি এগুলো। তোমাদের তো দেখি সব মাথা খারাপ, মানে কম্পিউটার সায়েন্স পড়ে কি শিখতেছো এতদিন ধরে? সেকেন্ড সেমিস্টারে চলে গেছে অলরেডি। আমি কি এগুলো নিয়ে কোনো কথা বলিনি? আমার তো মনে হয় তোমাদের ফান্ডামেন্টাল কোর্সে কিছু কিছু কথা বলছে। ফান্ডামেন্টাল বলতে ইসের জন্য। স্যার রম চিপ নন ভোলাটাইল। হ্যাঁ নম চিপ নন ভোলাটাইল, সেখানে কি তুমি স্টোর করতে পারবা? তুমি আমি স্টোর করতে পারবো? এটা তো বিল্ট ইন মেমোরি, যেটা তোমার হচ্ছে কম্পিউটার ম্যানুফ্যাকচারার যেটা করে দেয় ওটাই থাকে। এটা তুমি যখন কম্পিউটার রান করো তখন ইন্টেল ডেস্কটপ বোর্ড আগে আসতো, এখন ওই যে ব্ল্যাক স্ক্রিনে কিছু লেখা আসে না, অথবা বায়োস, তোমাদের বলছিলাম বায়োস। বায়োস নাম শুনছো? জি স্যার, বায়োস মানে জীবন। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কম্পিউটারে যে কোথায় বুট ডিস্ক হবে, কোনটা বুট ড্রাইভ হবে, তার কি হবে, এগুলো সবই হচ্ছে বায়োসে থাকে। এই বায়োসের মানে এইখানে যে ইনফরমেশন গুলো থাকে এগুলো থাকে রমে। আর তুমি যখন প্রোগ্রাম করো সেটা সবই স্টোর হয়। এটা তো টেম্পোরারি মেমোরি। তার মানে কি তুমি একটা অ্যালোকেট করতেছো মেমোরি একটা ভেরিয়েবলে, সেই কম্পিউটার যখন কোনো কিছু চলে, ঠিক আছে, রান করে, সবকিছু কি করে, সবকিছু তার প্রাইমারি মেমোরিতে নয়। প্রাইমারি মেমোরি মানে হচ্ছে র্যামে নাই, ঠিক আছে? তো তুমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছো তার মানে র্যাম থেকে সে একটা মেমোরি অ্যালোকেট করতেছে রেডিয়াস ভেরিয়েবলের জন্য। তো রেডিয়াস কোন টাইপের ভেরিয়েবল? ডবল। ডবলের জন্য কয় বাইট জায়গা নেবে? 8 বাইট। হ্যাঁ 8 বাইট। স্যার 4 বাইট। 4 বাইট। ঠিক আছে, এবার বুঝতে পারছো? তার মানে এখন যে মেমোরি কথা বল, মেমোরি মানেই হচ্ছে প্রাইমারি মেমোরি নরমালি। আর রম যেটা মানে তোমার হচ্ছে নন ভোলাটাইল মেমোরি, ওটাতে আমরা কিছু করতে পারি না। আর আরেকজন কে জন্য বললে যে এসএসডি এইচএসডি এগুলো কি মেমোরি?
এগুলোকে কি বলে, কে বলতে পারবা? তোমাদের আসলে ফান্ডামেন্টাল কোর্স আবার পড়ানো দরকার, মানে এটা তো বেশি পড়ানো হয়নি। এসএসডি এইচএসডি এগুলোকে কি ধরনের বা এগুলো কম্পিউটার ড্রাইভ মনে ডিভাইস হয়। বলে? হ্যাঁ স্যার হার্ড ডিস্ক মেমোরি বা ফ্ল্যাশ বেসড মেমোরি। এটার নাম আছে তো, এদেরকে বলা হয় স্টোরেজ ডিভাইস। জি স্যার, স্টোরেজ ডিভাইস। এইগুলো তো মানে নরমাল ইস্যু, এসব নাম জানলে কেমনে কম্পিউটার সায়েন্স পড়বা? ঠিক আছে, তাহলে ওখানে যে স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসের ভিতরে কি আসে এটা তো আমি মনে কোন তোমাদের পড়াইছি, আমার যতদূর মনে আছে কোন একটা থেকে স্টোরেজ ডিভাইস কারা কারা আছে। তাই এইখানে যখন আমি প্রোগ্রামটা ট্রেস করতেছি, দেখো তার মানে যখনই আমি প্রোগ্রামটা রান, মানে যখনই আমি মেন মেথড থেকে আমার কি কি শুরু হয়, আমি একটা ক্লাস ভেরিয়েবল ক্লাস ডিক্লেয়ার করছি যেটার নাম কম্পিউটার এরিয়া। আমার প্রোগ্রামটা যখন এক্সিকিউট করা শুরু হয়েছে তখন পাবলিক স্ট্যাটিক মানে এখান থেকে মেইন ফাংশন থেকে শুরু হয়েছে। এই মেইন ফাংশনে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, সেটা হচ্ছে ডবল রেডিয়াস। তো ডবল রেডিয়াস মানে হচ্ছে রেডিয়াস একটা ডবল টাইপের হচ্ছে তোমার ভেরিয়েবল, ডবল হচ্ছে তার ডাটা টাইপ আর রেডিয়াস হচ্ছে ভেরিয়েবল। তার জন্য সে মেমোরি অ্যালোকেট করবে, 4 বাইট মেমোরি অ্যালোকেট করবে, বাট সেখানে এখন কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তোমরা যখন আগে সি তে করতে ওখানে একটা ভ্যালু ডিক্লেয়ার ইনিশিয়ালাইজেশন করে দিতে পারতো বা করনি। এরপরে ডবল আর একটা ভেরিয়েবল আছে, তার জন্য সে অ্যালোকেট মেমোরি ফর এরিয়া, মানে তার জন্য 4 বাইট জায়গা নিবে। নেওয়ার পরে এরপরে কি করবে, অ্যাসাইন রেডিয়াস। এখন রেডিয়াসের জন্য আমি ভ্যালু হচ্ছে অ্যাসাইন করলাম, এটাকে বলা অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু, তাহলে অ্যাসাইন 20 টু রেডিয়াস, তাহলে রেডিয়াসের জন্য এখন 20 তার ভ্যালু হলো। তাহলে এরিয়া এখন কমপ্লিট করলো দুইটা ভেরিয়েবলের ভ্যালু দিয়ে, রেডিয়াস এবং হচ্ছে তোমার রেডিয়াস স্টার রেডিয়াস ইনটু 3 পয়েন্ট এত, তাহলে কমপ্লিট করে সেই ভ্যালুটা হচ্ছে এরিয়া যে মেমোরির ছিল সেখানে রাখলো। কথা বুঝতে পারছো কিনা? কিন্তু এরিয়াটা দেখো ডবল যেহেতু, তাহলে যে পয়েন্টের পরে 3 ঘর এখানে দিছে, আমি যেহেতু কোনো স্পেসিফিকেশন বলেনি, ফাইনালি ডিসপ্লে রেজাল্ট। ঠিক আছে, এবং সেখানে সেই এরিয়া যে ভেরিয়েবলের যে ভ্যালু আসে মেমোরি থেকে নিয়ে এসে প্রাইম র্যাম থেকে নিয়ে এসে আমাকে সে আউটপুট স্ক্রিনে এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এই স্ক্রিনের এই কমান্ডের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? আমরা যদি প্রোগ্রামটা চালাই, এই যে এটা ধরো প্রোগ্রামটা যদি আমি চালাই, আচ্ছা এখানে কপি করা রয়েছে, আচ্ছা এখানে দেখো আমি যেহেতু কোনো স্পেসিফায়ার বলেনি, ওই যে একজন যে করছিলাম, তাহলে পয়েন্টের পরে সে জাস্ট হচ্ছে 636 মানে 3 ডিজিট আসছে, যা হিসাব করে আসছে সেটাই সে মানে বলে দিছে, বাট আমি এখানে ফরম্যাট স্পেসিফাই করে দিতে পারতাম আর কি। কথা বুঝতে পারছো? বাট আলটিমেটলি কিন্তু মানে এই যে যখন আমি করছি, দ্যাট মিন্স যখন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন আমার মেমোরিতে প্রিন্ট এ মেসেজ টু কনসোল, কনসোল মানে হচ্ছে যে আউটপুট কনসোল, দ্যাট মিন্স মনিটরে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তো একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট হয় আসলে মানে ভেরিয়েবল গুলোর ভ্যালু সবই হচ্ছে প্রাইমারি মেমোরিতে স্টোর হয়,
সেখান থেকে ক্যালকুলেট করার পরে ক্যালকুলেটটাও প্রাইমারি মেমোরিতে থাকে, তারপরে ফাইনালি আমাকে আউটপুট কনসোলে দেখায়। এটাই হচ্ছে নর্মালি হচ্ছে একটা মানে প্রোগ্রামের হচ্ছে এক্সিকিউশন, যদি আমরা একটু ট্রেস করে দেখি আর কি। আর এটা তো গতদিন আগেই বলছিলাম রিডিং ইনপুট ফ্রম দ্য কনসোল, সেটাতে এটা নিয়ে গতদিন কথা বলছিলাম। আচ্ছা এখন আসো, এগুলোকে বলে হচ্ছে প্রোগ্রামিং এর কিছু মানে বেসিক গ্রামার আর কি, যেটা তোমরা হচ্ছে অলরেডি সি তে করে আসছো। দ্যাট মিন্স হচ্ছে আইডেন্টিফায়ার বলে যে সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট কনসিস্ট অফ লেটার, ডিজিট অথবা আন্ডারস্কোর অথবা ডলার সাইন। এখানে কিছু রুলস আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে, ঠিক আছে? আর কিছু আইডেন্টিফায়ার আছে, আইডেন্টিফায়ার ক্যান নট বি রিজার্ভ ওয়ার্ড, যেটাকে জাভা কিওয়ার্ড বলে। যেমন সি তে 32টা কিওয়ার্ড ছিল, সিমিলারলি জাভাতে এরকম কিওয়ার্ড আছে। তা আইডেন্টিফায়ার ওই কিওয়ার্ড নাম সেম হতে পারবে না। এন্ড আইডেন্টিফায়ার ক্যান নট বি ট্রু, ফলস অর নাল। আইডেন্টিফায়ার এরকম ট্রু ফলস এই টাইপেরও ডিক্লেয়ার করতে পারবে না। আরো কিছু কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড গুলো হচ্ছে আইডেন্টিফায়ার হবে না আর কি। তাছাড়া কিছু আইডেন্টিফায়ার স্টার্ট উইথ লেটার, আন্ডারস্কোর অথবা ডলার সাইন, বাট ডিজিট দিয়ে শুরু হতে পারবে না। এগুলো হচ্ছে মানে আইডেন্টিফায়ারের কিছু রুলস। এগুলো তোমরা সিতে যেরকম পড়ছো জাভাতেও কিছু রুলস আছে আর কি। তারপরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, ভেরিয়েবল ডিক্লেয়ারের কিছু রুলস আছে, যেমন ইন্টিজার, ডবল অথবা ক্যারেক্টার, এগুলো তার ডাটা টাইপ। এবং এখানে তোমার অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট আছে, নরমালি প্রোগ্রামিং এ যেগুলো করো সিতে যা করে আসছো সেটারই জাস্ট এখানে কিছু একই জিনিস, কিছু এক্সট্রা টার্ম আছে আর কি। তারপরে ডিক্লেয়ারিং এন্ড ইনিশিয়ালাইজিং ওয়ান স্টেপ, কোনো ভ্যারিয়েবল ডাইরেক্টলি আমি ডিক্লেয়ারও করতে পারি প্লাস ইনিশিয়ালাইজেশনও করতে পারি। যেমন এখানে ইন্টিজার x ইকুয়াল টু 1, এখানে ডিক্লিয়ারেশন প্লাস তোমার হচ্ছে ইনিশিয়ালাইজেশন একসাথে আর কি করা যায়। তারপরে নেম কনস্ট্যান্ট আছে, কিছু কিছু কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, মানে যার ভ্যালু হচ্ছে যেমন পাই, সাইজ, এগুলো ডাইরেক্টলি তুমি কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করলে সব জায়গায় একই ভ্যালু থাকবে একে। তাই এদের কিছু নেমিং কনভেনশন আছে, যেমন আমরা যে চুজ মিনিংফুল এন্ড ডেসক্রিপটিভ নেম, ভেরিয়েবল এবং মেথডের নাম। যেমন হচ্ছে ইউজ লোয়ার কেস, তারপরে হচ্ছে পরের মেথডের নাম এরকম হবে যে প্রথমে হচ্ছে ভেরিয়েবল গুলো হবে সব স্মল লেটার, আর মেথডের নাম হচ্ছে প্রথম ওয়ার্ডটা স্মল, পরের ওয়ার্ড স্টার্টিং ওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল। এটা হচ্ছে জাভার স্ট্যান্ডার্ড নেমিং আর কি। আর ক্লাস নেম তো প্রথম অক্ষর ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার অফ এস ওয়ার্ড ইন দ্য নেম। কনস্ট্যান্ট তো ম্যাক্সিমাম ভ্যালু যেগুলো ক্যাপিটালাইজড করে ওয়ার্ডে লিখতে হয়। আর যেটা আমি বললাম বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডবল, এখানে আমরা তো ফ্লোট ডবল হচ্ছে 8 বাইটের, 4 বাইট না, ডবল হচ্ছে 8 বাইটের, 2864 বিট আর কি, ঠিক আছে? ফ্লোট হচ্ছে 4 বাইটের, আর লং হচ্ছে 64 বিট, ইন্টিজার 32 বিট, আর শর্ট হচ্ছে 16 বিট, আর বাইট হচ্ছে 8 বিট আর কি। এগুলো হচ্ছে ডাটা টাইপের রেঞ্জ আর কি, এই পরিমাণ ভ্যালু ডিক্লেয়ার করতে পারে। এগুলো হচ্ছে এগুলো জাস্ট এমনি পড়বা জানার জন্য, এগুলো কারণ সিতেও পড়ে আসছে, এখানেও তাই। আর যখন কোনো কিবোর্ড থেকে যে ইনপুট নিবা, তখন এই জিনিসগুলো যদি কোনো মানে যে টাইপের ইনপুট নিতে চাও, যদি ইন্টিজার হয় তাহলে সেখানে স্ক্যানার আর এই ফরম্যাটটা ডিক্লেয়ার করার পরে তারপর ইন্টিজার ভ্যালুর তোমার হচ্ছে ইনপুট ডট নেক্সট ইন্টিজার, মানে এই লাইন মানে ইনপুট টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করে তারপরে তুমি হচ্ছে আর নেক্সট ভ্যালু হচ্ছে ইনপুট নিতে পারবা। কিন্তু এখানে ইন্টিজার নিতে গেলে ইনপুট ডট নেক্সট ইন্টিজার, বাইট নিতে গেলে তোমার হচ্ছে ইনপুট ডট নেক্সট বাইট, নেক্সট শর্ট, তারপর নেক্সট লং বা নেক্সট শর্ট, এভাবে নিতে হবে আর কি, মানে যে টাইপের তুমি ডাটা কিবোর্ড থেকে নিতে চাও আর কি। আর নিউমেরিক্যাল অপারেটরস, এগুলো নিউমেরিক অপারেটরস, এগুলো তো নরমালি জানোই, তার ডিভিশন, সাবট্রাকশন বা মাল্টিপ্লিকেশন, তারপরে তোমার রিমাইন্ডার, এগুলোর ব্যবহার তো আগেই শিখছো। ইন্টিজার ডিভিশনে কিছু ইস্যু আছে, যদি তুমি শুধু ইন্টিজার ডিক্লেয়ার করো তাহলে 5/2 যেমন 2 হয়, রিমাইন্ডার তো হারাই যায়, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে 5.0, কারণ একটা তোমার হচ্ছে দেখো যে 5 হচ্ছে ইন্টিজার, 2 ইন্টিজার, তখন তুমি তোমার আউটকাম হচ্ছে ইন্টিজার পাবা। কিন্তু 5 যদি ডবল বা ফ্লট হয়, সেটাকে যদি ইন্টিজার দিয়ে ভাগ করো সেক্ষেত্রে তো ভ্যালু হচ্ছে তুমি ডবল পাবা। এরকম কিছু ইস্যু আছে আর কি, এগুলো সব পড়ার জন্য। আর রিমাইন্ডার অপারেটরের তো ব্যবহার জানো। স্যার, হ্যাঁ বলো। রাউন্ড অফ এররটা কি? আমাদের চ্যাপ্টার 2 এটা ছিল রাউন্ড অফ এরর, এটা সম্পর্কে একটু স্যার একটু ক্লিয়ার করতে। আচ্ছা ঠিক আছে, রাউন্ড অফ এরর পাবো আমরা, অনেকগুলো এরর পাবো, তার ভিতরে একটা আছে রাউন্ড অফ এরর। তোমরা নিউমেরিক্যাল মেথড পড়ছো নাকি না পড়ো নাই? তখন নিউমেরিক্যাল মেথড কোর্স তো পড়ো নি? নিউমেরিক্যাল মেথড তো কোর্স পাইছো তোমরা না? তোমাদের না স্যার। না স্যার। নিউমেরিক্যাল মেথড পড়েছ তোমাদের হচ্ছে 5th সেমিস্টারে পাবা আর কি। আচ্ছা রাউন্ড অফ এরর আমি দেখাই দিব, সমস্যা নাই।
আচ্ছা, এটা হচ্ছে রিমাইন্ডার অপারেটর, এটা তোমরা অলরেডি সি তে করছো, মানে রিমাইন্ডার অপারেটর বুঝো না এমন কেউ আছো? এটা তো নরমাল, মানে বোঝার তো হবে। যেমন এখানে কিন্তু একটা ম্যাথ দিছে বেসিক্যালি, ঠিক আছে, যে স্যাটারডে ইজ দা 6th ডে ইন এ উইক। একটা প্রবলেম ছিল এখানে, যে সাপোজ, মানে এটা একটা প্রবলেম আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেম। টুডে ইজ স্যাটারডে, ঠিক আছে, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর গোয়িং টু মিট 10 days, মানে আজকে হচ্ছে শনিবার, তোমরা হচ্ছে 10 দিন পরে তোমার এক ফ্রেন্ডের সাথে দেখা করবা। হোয়াট ডে ইজ ইন 10 days, সেই দশম দিনের 10 নম্বর দিনটা কি বার হবে? প্রবলেমটা বুঝছো কিনা? বুঝছো? জি স্যার। প্রবলেমটা কি সলভ করছো কেউ? জি স্যার। মানে জাভা কোডে সলভ করছো? করনি এমন কেউ আছো? তোমরা কি বইয়ের ভিতরে যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করনি মনে হয় না? মানে স্যার করেছি। আমি তো হচ্ছে অনুশীলনী শুধু দিছিলাম, বাট বইয়ের ভিতরেও কিন্তু বেশ কিছু প্রবলেম আছে। আচ্ছা, এটা দিয়ে দিব আর কি, না দিলে। এগুলো কি সলভ করছো কেউ? মানে যারা একটু কম বোঝো তারা অন্তত দেখে দেখে মানে কোড করেও কি করতে পারোনি? মানে এগুলো তো মানে একেবারেই আসলে জাভা এখনো বুঝতে পারোনি, কেউ কেউ আছো? মানে একটা প্রোগ্রাম রান করনি এমন কেউ আছো? ফ্র্যাঙ্কলি স্পিকিং বলো, যে বুঝতেছো না বা পারতেছো না, এরকম কেউ আছো? কি আমার কথা বোঝা যাচ্ছে না মনে হয় তোমাদের? মানে একটাও প্রোগ্রাম করনি এমন কেউ আছো? বা জাভা এখনো রানই করনি? এই শীতা করছো? জি স্যার। জয় দেবনাথ, জি স্যার করছি। একটা এক্সপ্লেন করতে পারবা? আচ্ছা, জয় দেবনাথ, এটা ব্যাখ্যা করো তো, মানে দেখে দেখে তুমি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাও। আমার এই যে listing 2.5 display time dot java এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ কিনা? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে প্রবলেমটা কি ছিল বলো তো? আচ্ছা, আমি প্রবলেমটা বলে দিই, যে 500 সেকেন্ড কন্টেন্টস 8 minutes 20 seconds। তোমাকে ধরো আমি একটা সেকেন্ড বলে দিব, যে 500 সেকেন্ড, এটাকে তুমি হচ্ছে মিনিটে কনভার্ট করো আর কি, মিনিট প্লাস সেকেন্ডে কনভার্ট করো। প্রবলেমটা একটু বোঝাও তো। স্যার মানে এখানে 500 সেকেন্ড বলছে, এটাকে আমাকে মানে মিনিটে এবং সেকেন্ড মানে মিনিটে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কিভাবে করছে, মানে প্রোগ্রামটা টোটাল এই জন্য তো স্টেটমেন্ট গুলো স্যার বোঝাও। আচ্ছা ঠিক আছে স্যার। ফার্স্টে স্যার মানে যে স্ক্যানের জন্য স্যার নিছে, মানে যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, মানে এটা স্ক্যান করার জন্য মানে এটা নিছে। স্ক্যান বলতে এখানে কি বোঝাতে চাইছে? যে স্যার আমরা মানে এই 500 সেকেন্ড যে স্যার আমরা মানে ইনপুট দেব, হ্যাঁ, কোথা ইনপুটের থেকে জন্য ইনপুট স্যার। দেবো? স্যার এই যে আমরা কিবোর্ড থেকে। হ্যাঁ, সেটা বলে যে কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার জন্য। আচ্ছা, এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এটা কি জিনিস? সেটা অনেকটা স্যার ওই যে ইসের মতো, ওই যে হেডার ফাইলের মতো, সির যেমন স্টুডিও ডট এইচ কিন্তু এটার আছে না। একটা নাম আছে, আমি বলছিলাম মনে হয়। নামটা স্যার একটু খেয়াল করতেছেন, মনে পড়তেছে না স্যার। কেউ কি হেল্প করতে পারবা? বলো তো এটা কি জিনিস আর কি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। স্যার এটা হলো কি স্ক্যানের জন্য ইউজ করা হয়, কোনো কিছু স্যার ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নেওয়ার জন্য বলা হয় স্যার। হ্যাঁ, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এটা ইউজ করা কিন্তু হয়। এটার নামটা কি? ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট, এটা তো ইউটিলটা একটা লাইব্রেরি ফাংশন, তাই না? তো এটার একটা জি মানে, স্যার। তারপরে স্ক্যানারটা কি? এটা একটা প্যাকেজ না, বলছিলাম তোমাদের। জি স্ক্যানার স্যার মনে পড়ছে, প্যাকেজ। ইউটিলিটি প্রোগ্রাম যেগুলো আছে, ইউটিলিটি যার ভিতরে আছে, তার ভিতরে একটা প্যাকেজ হচ্ছে স্ক্যানার, ঠিক আছে? জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, জাভা ডট ইউটিল ডট ম্যাথ, জাভা ডট ইউটিল ডট এরকম আরো কিছু আসবে। তাহলে স্ক্যানার হচ্ছে একটা প্যাকেজ, যে প্যাকেজের তোমার হচ্ছে মানে এই প্যাকেজটা ব্যবহার করা হচ্ছে মূলত আমি যদি কিবোর্ড থেকে কোনো কিছু স্ক্যান করতে চাই, কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই,
তার হচ্ছে হেডার ফাইল বা তুমি তার লাইব্রেরি ফাইল হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে বলো। তারপর স্যার পাবলিক ক্লাস ডিসপ্লে টাইম, এখানে স্যার মানে ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে স্যার। হ্যাঁ তারপর স্যার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্টস, স্যার এটা দিয়ে মানে এখান থেকে প্রোগ্রাম এক্সিকিউট করা শুরু হয়েছে এটার পর। ভয়েড তারপর কেন দেওয়া হয়েছে? স্যার ভয়েড মানে এটারই নাই, মানে মানে রিটার্ন রিটার্ন মানে না কোনো কিছু রিটার্ন করবে না এই জন্য। মেইন ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না, জি স্যার। ঠিক আছে? আর পাবলিক তো এটা পাবলিক ক্লাস, যে কেউ একটা অ্যাক্সেস করতে পারবে। স্ট্যাটিক এটা হচ্ছে স্ট্যাটিক ডাইনামিক, দুই প্রকার আমরা পাবো। আচ্ছা এরপরে বলো। স্যার তারপর স্ক্যানার ইনপুট, তারপর মানে এটা দিয়ে স্যার মানে এটা দিয়ে স্যার আমি মানে কি ইনপুট নিতে চাই এটার জন্য এই লাইনটা লেখা হয়েছে, স্ক্যানার ইনপুট ইকুয়াল নিউ স্ক্যানার সিস্টেম ডট আইএন। তারপর সিস্টেম আউট ডট প্রিন্ট এন্টার অ্যান ইন্টিজার ফর সেকেন্ডস, মানে এটা লিখলে স্যার ওইটা এখানে ইনপুটটা কি তোমার, ভেরিয়েবল না অবজেক্ট না কি? এটা হচ্ছে স্যার একটা মানে মানে ভেরিয়েবল। স্যার ভেরিয়েবল কে বলতে পারবা স্ক্যানার এখানে কি ইনপুটটা কি এখানে, ভেরিয়েবল না স্যার অবজেক্ট? অবজেক্ট অবজেক্ট স্যার সেকেন্ড হচ্ছে ভেরিয়েবল। সিস্টেম তারপর স্যার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এটা দিয়ে বলছে মানে ইন্টিজার মানে এন্টার অ্যান ইন্টিজার ফর সেকেন্ডস, এটা লেখার পর এটা স্ক্রিনে শো করবে যখন আমরা প্রোগ্রামটা রান করব। হ্যাঁ তারপর স্যার ইন্টিজার সেকেন্ডস এটা ভেরিয়েবল স্যার। হ্যাঁ তারপর যে ইন্টিজার সেকেন্ডস দ্য অ্যাসাইন ইনপুট ডট নেক্সট ইন্টিজার, স্যার এটা দিয়ে মানে মানে স্যার আমরা যে ইনপুটটা নেব স্যার এটাই করার জন্য মানে বলছে মানে নেক্সট। এখানে নেক্সট ইন্টিজার এই যে ফাংশন, এটাকে কি কেউ কিছু বলতে পারবা? এটার নাম কি নেক্সট ইন্টিজার, যেটা আমি একটা স্লাইডে দেখাইলাম? এদেরকে কি নামে ডাকছে দেখছো? reads an integer of the integer type, this Method. integer টাইপের ডেটা রিড করবে। এদেরকে বলা হচ্ছে মেথড, ঠিক আছে? মেথডস, ঠিক আছে। রিডস অ্যান্ড, যেমন নেক্সট ইন্টিজার ফাংশন মেথডটা হচ্ছে রিডস অ্যান ইন্টিজার অফ দা ইন্টিজার টাইপ, মানে ইন্টিজার টাইপের ডাটা রিড করার জন্য এই মেথডটা ব্যবহার করা হয়, ঠিক আছে স্যার। ঠিক আছে? তারপর স্যার এই যে ইন্টিজার মিনিট, স্যার এটা একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি মানে সেকেন্ডারে স্যার মিনিটে কনভার্ট করার জন্য। তারপর স্যার যেহেতু মানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এজন্য আমরা যদি সেকেন্ডারে মিনিটে কনভার্ট করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে। তো সেটা এখানে করা হয়েছে, এখানে যা রেজাল্ট আসবে সেটা মিনিটে অ্যাসাইন হবে। তার রিমেইনিং সেকেন্ড যেহেতু স্যার মানে 60 দিয়ে ভাগ দেওয়ার পরে তো মানে ভগ্নাংশ থাকতে পারে, মানে এজন্য স্যার আবার রিমেইনিং সেকেন্ড দেওয়া হয়েছে, সেকেন্ড পার্সেন্টেজ 60, এটা ভাগ দেওয়ার পর যা থাকবে সেটাই করবে, মানে এটা এই ভেরিয়েবলে স্টোর হবে। রিমেইনিং স্যার এখানে তারপরে বাদ বাকি তো জাস্ট ডিসপ্লে করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এই সবাই হচ্ছে ভিতরের, আমি আবার অ্যাসাইনমেন্ট দিচ্ছি, ভিতরের গুলো সবাই কি করছো নাকি সবাই করনি? মানে যেগুলো মানে ইসের ভিতরে আছে না শুধু অনুশীলনী গুলোই করছো? ভিতরে গুলো কি সবাই করছো না করনি? তাহলে আমি এটার অ্যাসাইনমেন্ট দিতে হবে, বুঝছো? আচ্ছা এটা এখানে জাস্ট ওই প্রবলেমটা সলভ করছে, যেটা হচ্ছে মানে এই প্রবলেমটা বুঝনি এমন কেউ আছে যে আমি একটা তোমার ফ্রেন্ডকে একটা বললাম যে শনিবারে দেখা করব, আমরা 10 দিনে 10তম দিনে আজকে যদি শনিবার হয় 10তম দিনে যদি আমি দেখা করতে চাই, তাহলে ওই 10তম দিন কি বার হবে? এটা কি প্রবলেমটা কি বুঝছো না কেউ মানে বুঝনি এমন কেউ আছে? আমার কথা বুঝতে পারোনি মনে হয়, মানে সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা দাঁড়াও দেখিনি। প্রিয়া আছো? প্রিয়া শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি এটা ব্যাখ্যা করো তো, এই প্রবলেমটা আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাও। হ্যালো। হ্যাঁ ব্যাখ্যা করে বোঝাও আমাদেরকে।
জি স্যার, এখানে এখানে বলছে যে যদি আজকে স্যাটারডে হয় তাহলে এই স্যাটারডে হচ্ছে সপ্তাহের 6তম দিন ধরছে। হ্যাঁ যদি আমরা মানে 7 সপ্তাহে একদিন ধরি তাহলে স্যাটারডে হচ্ছে 6তম দিন পরে। তো তারপর হচ্ছে 10 দিন পর দেখা করব, সেটা এটার সাথে প্লাস করে হুম অ্যাড করে হচ্ছে এটাকে মানে 7 দিন দিয়ে আম, করছে, মানে অবশেষটা বের করছে হ্যাঁ যে আম, সেটা সেটা হচ্ছে অবশেষটা বের করার পর 2 বের হয়েছে। হুম তো আহ, তো সেইটা সেইটা বের হয়েছে, রেজাল্টটা বের হয়েছে, টুয়েসডে বের হয়েছে, মানে 2nd তম দিনে দেখা করতে হবে। মানে ফার্স্ট ডে হচ্ছে 10 সোমবার, দিন পর, হ্যাঁ হ্যাঁ, 10 দিন পর টুয়েসডে হবে। মানে 10তম দিন টুয়েসডে হবে, 10 দিন জি পর না। জি স্যার, জি স্যার, 10তম দিন টুয়েসডে স্যার। না আফটার 10 ডেজ, সরি, আপ মানে স্যাটারডে, আর হচ্ছে ইওর ফ্রেন্ডস আর গোইং টু মিট ইন 10 ডেজ, না আফটার 10 ডেজ, সরি আফটার 10 ডেজ, মানে 10 দিন পরে তার যে ডেটে তুমি দেখা করবে সেটা হচ্ছে তোমার হবে, তোমার হচ্ছে টুয়েসডে। টুয়েসডে, জি স্যার। ঠিক আছে। আর এটাকে যদি প্রোগ্রামিং এ কনভার্ট করে তাহলে কি হবে, মানে কি ইস্যু আসতে পারে বলো তো? মনে করো যে এই প্রবলেমটাই আমি যদি এভাবে দিই যে আমি কিবোর্ড থেকে ইনপুট দিব, আমি যে ডেটই দিই কিবোর্ড থেকে ইনপুট দিব, ঠিক আছে, মানে এখানে তো স্যাটারডে ফিক্সড করে দেওয়া আছে। এখন আমি যদি কিবোর্ড থেকে ইনপুট অন্য একটা ডেট দিই, মানে আমি যখনই প্রোগ্রামটা রান করব অন্য একটা ডেট দিব, ঠিক আছে। তো ডেট দিলে যদি অটোমেটিক্যালি আমি প্রোগ্রাম থেকে বের করতে যাই তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারবা তোমরা? মানে আমার কথাটা বুঝতে পারছো কিনা, বুঝনি? জি স্যার। মানে প্রবলেমটা হচ্ছে যে আমি এখানে তো বলে দিছে যে স্যাটারডে, বাট আমি কিবোর্ড থেকে নিব, আজকে আমি কিবোর্ড থেকে ফ্রাইডেও নিতে পারি। তো ফ্রাইডে যদি নিই তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে ইটা কি হবে, মানে প্রোগ্রামটা কিভাবে করতে হবে? স্যার ডেটা আর আফটার কতদিন পর ওইটা নিলে ওইটা দেওয়া হবে, ডেটা ইনপুট হিসেবে আর আফটার কত ডেজ ওইটাই নিলে। হ্যাঁ, বাট তা ডেটা এটা করতে গেলে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ওই মেথডটা আনতে হবে। তারপরে হলো গিয়ে আপনার যখন স্ক্যান করা হবে তখন আপনার এই যে স্ক্যানার এসসি লাগাইতে হবে, স্ক্যানার এসসি দিয়ে ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার, তারপরে সিস্টেম ডট আইন দেওয়ার পরে তারপরে হলো গিয়ে নিতে হবে এটা, কিন্তু তারপরে হলো গিয়ে ইনপুটটা। কিন্তু এখানে তো একটা লজিক আসবে। মনে করো যে এখন স্যাটারডে বলে তুমি 6 বসাই দিলা, তাহলে সেক্ষেত্রে যদি আমি যদি ফ্রাইডে দিই তাহলে এখানে কত বসবে? স্যার একের থেকে মানে সানডে কে যদি আমরা 7তম দিন মানে সানডে কে যদি আমরা 1 থেকে শুরু করি তাহলে আপনার যে দিনটা বলবে আচ্ছা, এটা হ্যাঁ এটা ডে আমি হিসেবে উঠতে প্রোগ্রামটা হবে। লিখে দিব, আর তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে একটা, ঠিক আছে, কালকের ভিতরে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে আর কি। মানে আমি ক্লাস শেষের পরে আমি এই অ্যাসাইনমেন্টটা মানে করব, অ্যাসাইনমেন্টটা থ্রো করব, মানে কালকের ভিতরে এটাকে অ্যাসাইনমেন্ট মানে সাবমিট করতে হবে আর কি। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, বাট এখানে কিন্তু ইফ কন্ডিশনও বের করতে হতে পারে, মানে ইউজ করতে হতে পারে। আমার কথা বুঝছো কিনা? জি কারণ স্যার। তোমাকে তো এখানে একটা ক্যালকুলেশন করতে হবে, যদি আমি ফ্রাইডে দিই তাহলে সেটা কত হবে, যদি স্যাটারডে দিই তাহলে উইকের কোন ডে হবে, এটাকে তোমাকে তো হিসাব করে দেখাই দিতে হবে। স্যার 1 নম্বর দিনকে স্যার সবসময় এক সোমবার যদি ধরে হয় তারপর করব। তাহলে হবে, হ্যাঁ, 1 নম্বর স্যার দিন এক যদি হচ্ছে হয় সোমবার। তাহলে হবে সানডে, ইফ দিয়ে করলে এক যদি হয় তাহলে হবে সানডে, না, মানে এরকম করে যাইতে হবে। সানডে না, সানডে তো হচ্ছে লাস্ট ডে, তোমার মন্ডে হচ্ছে উইকের ফার্স্ট ডে। জি স্যার, জি স্যার, সরি ওটা উল্টা গেছিল। আচ্ছা আচ্ছা, এটা প্রবলেমটা আমি দিব আর কি। আর এখানে আরেকটা প্রবলেম ছিল যে রাইট এ প্রোগ্রাম দ্যাট অপশন মিনিটস এন্ড রিমেইনিং, সেটা তো আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এখানে দেখো যে এখানে কিছু ইস্যু আছে, ফ্লোটিং পয়েন্টের কিছু ইস্যু আছে। তো এইখানে দেখো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এইখানে বেশ কিছু, এগুলো আসলে নরমালি অ্যাজ ইউজুয়াল সাধারণত হচ্ছে যদি তুমি কোনো কিছু না বলো পয়েন্টের পরে তাহলে 16 ডিজিট আসে। কথা বুঝতে পারছো? তো এই ইস্যুগুলো সলভ করার জন্য, যেমন নট 0.1 0.0 মানে অনেকগুলো 9, 16টা 9 মানে 16টা ডিজিট থাকার পরে সেটা নরমালি কাউন্ট করে হচ্ছে 0.1। ইন্টিজার আর স্টোরড প্রিসিয়াসলি, ইন্টিজার ভ্যালু দিলে একরকম আসবে, বাট তুমি ডবল বা ফ্লট দিলে সেক্ষেত্রে আবার কিছু ইস্যু আছে, এগুলোকে বলে অ্যাকুরেসি টাইপের আর কি। আর আরেকটা ইস্যু হচ্ছে যে ম্যাথ ডট পাও, এটা এই মেথডটা আমরা পরে ব্যবহার করব, মানে ম্যাথ ডট পাওয়ার, যেমন 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে, মানে দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার কিউব, তারপরে 4 টু দি পাওয়ার 0.4 এর এই যে কি বলে রুট করলে যা হয়, মানে সেগুলো হচ্ছে এই ম্যাথ ডট পাও এই ফাংশন ব্যবহার করে মেথডটা কল করে আমরা এগুলো করতে পারবো।
এগুলো হচ্ছে এক্সপোনেন্ট অপারেশন, এভাবে পারফর্ম করা যায়। তারপরে কি একটা টার্ম আছে লিটারেলস, সাধারণত যেগুলো টার্ম লিটারেল হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যদি কোনো ভ্যালু ভেরিয়েবলের আমরা যা ভ্যালু নিই সেটাই হচ্ছে লিটারেল বলে আর কি। এগুলো টার্ম জানার জন্য। ইন্টিজার লিটারেল আছে, সেখানে তোমার ফ্লোটিং পয়েন্ট লিটারেল আছে, এগুলো নিজেরা পড়বা আর কি। এখন এসব ডবল আর ফ্লটের যে ডাটা টাইপ আছে এদের ভিতরে কিছু পার্থক্য আছে। যে সাধারণত যদি তুমি যে 1.0 ভাগ হচ্ছে 3.0 দাও, সাধারণত এটার আউটকাম আসার কথা হচ্ছে 0.16, মানে তারপরে 16টা ডিজিট পারফর্ম করে আর কি। কিন্তু যদি সাধারণত জাভার যা কাজ করে সবই হচ্ছে ডবল টাইপের, ঠিক আছে। কিন্তু যদি তুমি ফ্লট টাইপে নিয়ে আসতে চাও, মানে 8 ডিজিটের, তাহলে তোমার হচ্ছে বাই 0.f দিতে হয় আর কি, মানে সরি 1.0f দিতে হয়, তাহলে অটোমেটিক্যালি ফ্লট হবে। বাট একটা ইস্যু আছে যে ডবল টাইপের ডাটা হচ্ছে মোর প্রিসিয়াস, যেমন দেখো 0.33 দিতেই আছে, কিন্তু ফ্লট টাইপের দিলে এখানে দেখো যে এই যে 7th ডিজিট, দ্যাট মিন্স 8 ডিজিট আর কি, 8 ডিজিটের লাস্ট ডিজিটটা অটোমেটিক্যালি 3 এর জায়গায় 4, মানে যে ওইখানে একটা হিসাব করে আর কি, যার কারণে এক বেশি করে নেয়। তো এইসব কিছু ইস্যু আছে আর কি, যদিও এত এগুলো হচ্ছে নর্মালি মানে জাস্ট ক্যালকুলেশনের, কোনো প্রিসিয়াস ক্যালকুলেশনের জন্য এগুলো লাগে। আবার সাইন্টিফিক নোটেশনে ব্যবহার করা যায়, প্লাস হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন আছে, তোমরা যেভাবে যে সরল অঙ্ক করছো ওর কিছু ইস্যু আছে। আর সিতে যেভাবে তুমি হচ্ছে মাল্টিপ্লাইকে বেশি প্রায়োরিটি দিছো বা ডিভিশনকে প্রায়োরিটি দিছো, তারপরে যোগগুলোকে প্রায়োরিটি দিছো অথবা প্যারেনথেসিসকে প্রায়োরিটি দিছো, এগুলো অ্যাজ ইউজুয়াল ক্যালকুলেশন ম্যাথমেটিক্সের, এগুলো নিয়ে তার ব্যাখ্যা করার কিছু নাই। এখানে জাস্ট এগুলো একটু দেখবা, তাহলে হাউ টু ইভালুয়েট অ্যান এক্সপ্রেশন, কিভাবে ইভালুয়েট গুলো এক্সপ্রেশন হয় আর কি, মানে ইভালুয়েট মানে এক্সপ্রেশন গুলো কিভাবে ইভালুয়েট হয়, যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে তোমার মাল্টিপ্লিকেশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে তোমার অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, এগুলোর একটা কিছু রুলস আছে আর কি, সরল অঙ্ক যেরকম করছো এর কিছু রুলস আছে। এখানে একটা প্রবলেম আছে, কনভার্টিং টেম্পারেচার ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্সন। এই ফর্মুলা তো তোমরা জানো। বেসিক্যালি আমরা কিবোর্ড থেকে যদি ফারেনহাইট ইনপুট দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কনভার্ট করে হচ্ছে সেলসিয়াসে নিয়ে নিতে পারি। এটা নরমালি হচ্ছে লিখলেই হয়ে যাবে। এই প্রোগ্রাম কেউ করছো? জি স্যার করছি। স্যার অ্যাসাইনমেন্টই ছিল। আচ্ছা, তাহলে তো এগুলো তো গেছে। তারপরে কারেন্ট টাইম, এটাও মনে হয় অ্যাসাইনমেন্টে থাকার কথা। এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, যদি তোমরা যেগুলো ব্যবহার করছো, এক্সাম্পল i প্লাস ইকুয়াল টু 8 লিখতে পারো, অথবা i ইকুয়াল টু i প্লাস 8 এভাবে লিখতে পারো। এগুলো জাভাতে বিভিন্ন অপারেটর আর কি, ডিভিশন অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এগুলো তোমরা অলরেডি করে আসছো সিতে, যে প্লাস প্লাস i অথবা i প্লাস প্লাস, ঠিক আছে। যে ইকুয়াল টু তোমার হচ্ছে প্লাস প্লাস ভেরিয়েবল, মানে হচ্ছে আগে ভেরিয়েবল ইনক্রিমেন্ট ভেরিয়েবল বাই 1 এন্ড ইউজ দ্য নিউ ভেরিয়েবল ভ্যালু ইন দ্য স্টেটমেন্ট, যদি প্লাস প্লাস আগে থাকে। আর পরের ভেরিয়েবল প্লাস প্লাস মানে হচ্ছে আগে মানে ইনক্রিমেন্ট ভেরিয়েবল বাই 1 দেন ইউজ হবে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্ট করবে। এরকম কিছু ইস্যু তোমরা সিতে করার কথা, একই ইস্যু জাভাতেও আছে। যেমন এখানে দেখো ইন্টিজার i ইকুয়াল টু 10 আর ইন্টিজার নিউ নাম্বার ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই i প্লাস প্লাস, তার মানে এটার ভ্যালু কত হবে দেখো। ইন্টিজার নিউ নাম্বার প্রথমে কত হবে, 10 ইনটু তোমার প্রথম ভ্যালুটা হবে 10 হবে 11 মানে হচ্ছে 10 হবে, না প্রথমে 10 হবে, 10 দিয়ে গুণ হবে, তারপরে কিন্তু ভ্যালুটা মানে i এর মান বাড়বে, তারপরে ভ্যালু i 10 প্লাস into হবে 10 ইনটু 10 ইনটু 10 হবে এখানে প্রথমবার, দ্বিতীয়বার হচ্ছে 1 বাড়বে। কিন্তু যদি 10 আমি into 11 আর পরেরটা দেখো যে 10 স্টার যদি প্লাস প্লাস i দাও, তাহলে কিন্তু প্রথমেই ওটা 10 into 11 হবে। প্রথমে ইনক্রিজ হবে, তারপরে সেটার প্রথমে ইনক্রিমেন্ট, তারপরে গুণ, তারপরে হচ্ছে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। এগুলো তো মানে অলরেডি সি তে তোমাদের কনসেপ্ট থাকার কথা আর কি। আচ্ছা, এরপরে তো এগুলো মানে নরমালি টাইপের নিউমেরিক টাইপ কনভার্সন আছে এখানে কিছু, এগুলো তো নিজে দেখলে বুঝবা। এখানে কিছু ইস্যু আছে, কনভার্সন রুলস আছে, যেটাকে তোমরা কাস্টিং বলো আর কি। মানে কাস্টিং মানে কি, যদি তোমার ইন ওয়ান অপারেন্ড ইজ ডবল এন্ড আদার ইজ কনভার্টেড ইনটু ডবল। অপারেন্ড কাকে বলে কেউ বলতে পারবা? অপারেন্ড কাকে বলে? স্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো অপারেন্ড নাকি? এগুলো তো অপারেটর। অপারেটর ওগুলো স্যার ইকুয়াল টু স্যার অপারেন্ড হলো কি ভ্যালুগুলা, পি এবং মানে কিউ মনে করো ধরন দুটো ভ্যালু, এই দুটোই হচ্ছে অপারেন্ড। মাল্টিপ্লাই বি, এ আর বি হচ্ছে অপারেন্ড, ঠিক আছে। তাহলে এই যে যেমন দেখো, আমরা যদি এখানে ডাইরেক্টলি ইচ্ছে যাই, এটাকে বলে বেসিক্যালি এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে টাইপ কাস্টিং এর জন্য।
ঠিক আছে, টাইপ কাস্টিং মানে কি জোর করে কাউকে কনভার্ট করা, কাউকে ছোট করা, বড় করা ডিফিকাল্ট, মানে একটা হচ্ছে এক্সপ্লিসিট একটা সিম্পলিসিট আছে। এই টাইপ কাস্টিং হচ্ছে জোর করে কনভার্সন করা আর কি। যেমন এটা হচ্ছে ইমপ্লিসিট কাস্টিং, মানে আমি আগে বলে দিচ্ছি ডবল ডি ইকুয়াল টু 3, কথা বুঝতে পারছো? ডবল এটাকে বলে ইমপ্লিসিট কাস্টিং। আর এক্সপ্লিসিট হচ্ছে যে আমি একবারে ইন্টিজার, আমার আই নরমালি ইন্টিজার আছে, কিন্তু আমি এই যে 3.0 যদি থাকে একে আমি জোর করে আমি ইন্টিজার বানাচ্ছি, তার মানে পয়েন্টের পরে ওই জিনিসগুলো নিচ্ছি না। যেমন ইন্টিজার 3.9, আলটিমেটলি কিন্তু আই এর ভ্যালু এখানে 3 পরেরটা, যেটা এক্সপ্লিসিট কাস্টিং যেটা। ঠিক আছে, এটাকে বলে টাইপ কাস্টিং। সাধারণত রেঞ্জ হচ্ছে ইনক্রিজ করা যায়, যেমন বাইটকে তুমি শর্টে কনভার্ট করতে পারো, শর্টকে ইন্টিজার করতে পারো, ইন্টিজারকে লং, ফ্লটকে ডবল করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ ইনক্রিজ হবে, মানে এই যে এই ইসের, কিন্তু যদি ডবলকে ফ্লট করো তাহলে হচ্ছে ডিক্রিজ হবে আর কি। এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং বেসিক্যালি। এটাগুলো হচ্ছে মানে ম্যাথমেটিক্সের ভিতরে, মানে ক্যালকুলেশনের ভিতরে অনেক সময় ব্যবহার করা হয় আর কি। আচ্ছা, এটা তো ফরম্যাট স্পেসিফায়ার বলছে। এই যে এখানে যেমন জাভা আর্গুমেন্টের ডিফারেন্স x1 অপারেন্ড ইকুয়াল টু হচ্ছে x2 ইমপ্লিমেন্ট আছে। আচ্ছা, এগুলো তো নরমাল গেল। যেমন এই যেমন ইন্টিজার সাম ইকুয়াল টু 0, সাম প্লাস ইকুয়াল টু 4.5 এভাবে লিখতে পারো। আবার এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস 4.5 এভাবে লিখতে পারো। বাট সাম বিকামস 4 আফটার দিস স্টেটমেন্ট, কথা বুঝতে পারছো কিনা? এখানে কিন্তু আসলে যদিও সাম ইকুয়াল টু সাম প্লাস ইকুয়াল টু 4.5, কিন্তু আলটিমেটলি সামের ভ্যালু কত হবে কেউ বলতে পারবা? 4.5 হবে। কেন 4.5 হবে? 4 হবে, কারণ আগে সাম ইজ ইকুয়াল টু 0। না না, কিন্তু ইন্টিজার ডিক্লেয়ার করছে, ইন্টিজারটা পয়েন্ট তো ফিগারে নিবে না। 4 হবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এই কথাটার অর্থ আর এই যে এখানে যে এই যে ইন্টিজার বলে দেয়া, এটাও একই অর্থ। মানে দুইটা, ওইটা লিখলেও যা আউটপুট আসবে, এটা লিখলেও তাই আউটপুট আসবে। এই যে ব্র্যাকেট দিয়ে ইন্টিজার আমি বলে দিলাম টাইপ কাস্টিং, যে এখানে যে ভ্যালুটা আসবে সেটাকে ইন্টিজারে কনভার্ট করবা, বাট এইভাবে লিখলেও কিন্তু আলটিমেটলি একই ভ্যালু আসবে, যেহেতু আগে আমি বলে আসছি যে ইন্টিজার সাম। ঠিক আছে, সামটা আছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আচ্ছা, এই পর্যন্ত গেল হচ্ছে মোটামুটি কিছু এক্সপ্রেশন এবং আদার্স ইস্যু। এখন যেটা ইস্যু আছে বেসিক্যালি, এটা তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমাদের একটা কোর্স আছে, জাস্ট আমি হচ্ছে মানে এখানকার যেহেতু প্রবলেম সলভিং এ অলরেডি আমরা যাচ্ছি, আস্তে আস্তে বড় প্রবলেম আসবে, তো সেটাকে একটা যদি সফটওয়্যারের ডেভেলপমেন্ট প্রসেসে যদি তুমি করতে চাও, মানে অ্যানালাইসিস করতে চাও, তাহলে এই প্রসেসগুলো তোমাকে ফলো করতে হবে। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ওয়াটারফল মডেল। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন তোমরা পড়বা সম্ভবত 4th সেমিস্টারে বা 5th সেমিস্টারে, তখন এটাকে বলে বিভিন্ন ধরনের প্রসেস পড়বা, তো এটাকে বেসিক্যালি ওয়াটারফল মডেল বলে। দ্যাট মিন্স উপর থেকে নিচে পড়ে আর কি। তো এখানে দেখো, কোন একটা প্রবলেম যখন আসবে তখন রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করতে হয়। মানে তোমার কি, যেমন আমরা একটা প্রবলেম অ্যানালাইসিস করলাম, যেটাকে হচ্ছে যে স্যাটারডে আজকে যদি হয় তাহলে 10তম দিনে কি বার হবে, তো এটা যদি আমাদের প্রবলেম হয়, তাহলে এই প্রবলেমে আমাদের কি চাচ্ছে, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। দ্যাট মিন্স 10তম দিনটা আমাদের কি হবে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা আমার হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপরে সিস্টেম অ্যানালাইসিস করো, তাহলে এটাকে প্রবলেম কি করতে হলে আমাদের মানে কি কি জিনিস আছে, মানে দ্যাট মিন্স এই প্রবলেমের ভিতরে কি কি প্যারামিটার আছে সেটাকে আমি ঠিক করব। এরপরে সেটাকে একটা সিস্টেম ডিজাইন করব, দেন সেটাকে আমি ইমপ্লিমেন্টেশন করব। এখন এই ইমপ্লিমেন্টেশন ফেজে আসে আসলে কোডিং করা, কথা বুঝতে পারছো কিনা? দ্যাট মিন্স প্রবলেম অ্যানালাইসিস, সেটাকে মানে স্পেসিফিকেশন, সিস্টেম অ্যানালাইসিস এবং সিস্টেম ডিজাইন, এগুলো সবই হচ্ছে প্রবলেমের সাথে রিলেটেড। দেন প্রবলেমটা যখন আমি টোটাল অ্যালগরিদম বুঝবো, তার হচ্ছে ভেরিয়েবল মানে এই মানে তার যে ফ্লোটা, মানে দ্যাট মিন্স তার ভিতরে ডাটা ফ্লো কিভাবে হবে সেটা বুঝবো। ফাইনালি আমি হচ্ছে ইমপ্লিমেন্টেশন মানে কোডিং এ যাব, কথা বুঝতে পারছো? এবং ইনপুট প্রসেস আউটপুট, এই যে এইটুককে বলা হয় হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট, মানে আগে থেকে দেখে আসা আর কি। তা আমরা যদি এভাবে যদি আমরা দেখি, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন যেমন এখানে বললো যে ফর্মাল প্রসেস, দ্যাট ফেজ ইনভলভস ক্লোজ ইন্টারাকশন বিটুইন দ্য ইউজার এন্ড ডিজাইনার। বললাম যেটা সফটওয়্যার মানে রিকোয়ারমেন্ট আগে জানতে হবে, আমার প্রবলেম যেটা দিছে তার রিকোয়ারমেন্ট কি। Then most of the example in this book are simple and the requirements are clearly stated. Real world, however, problems are not well defined. You need to study a problem carefully. মানে আমরা যে সমস্ত প্রবলেমগুলো, এগুলো তো ম্যাথমেটিক্যাল প্রবলেম, এর প্রবলেমের অ্যানালাইসিস আমি জানি, মানে আউটপুট কি হবে, ইনপুট কি হবে, সবই আমি ইজিলি বুঝতে পারতেছি। কিন্তু রিয়েল ওয়ার্ল্ড, যেমন আমি যদি বলি যে PSTU কে যদি আমি কম্পিউটারাইজড করতে চাই, তাহলে সেটা কিন্তু একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। সেই প্রবলেমটাকে আমাকে মানে প্রতিটা
সেকশন, প্রতিটা প্রবলেম, প্রতিটা আউটকাম আমার তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট কিন্তু বুঝে নিতে হবে। মানে অ্যাকাউন্টিং সেকশন কি চাচ্ছে, এক্সাম কন্ট্রোলার সেকশন কি চাচ্ছে, ডিপার্টমেন্ট কি চাচ্ছে, হল কি চাচ্ছে, এগুলো প্রত্যেকটা রিকোয়ারমেন্ট তোমাকে নিতে হবে। নেওয়ার পরে সেটাকে সিস্টেম অ্যানালাইসিস করতে হবে, দেন সেটার একটা সিস্টেম ডিজাইন করতে হবে। তোমরা সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন নামে একটা কোর্স করবা, কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে যে তার প্রথম স্টেপ, যেটাকে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, তারপরে সিস্টেম অ্যানালাইসিস, যে অ্যানালাইজ দ্য বিজনেস প্রসেস ইন টার্মস অফ ডাটা ফ্লো, যেটা আমি বললাম, এন্ড আইডেন্টিফাই দ্য সিস্টেম ইনপুট আউটপুট। এটা হচ্ছে সিস্টেম মানে অ্যানালাইসিস। দ্যাট মিন্স সিস্টেমের ডাটা ফ্লো কেমন হবে, সিস্টেমে ইনপুট কি রকম দিতে হবে, আউটপুটটা কেমন হবে। যেমন তোমরা যদি এসিএম প্রবলেম দেখো, সেখানে কিন্তু আসলে প্রথমে প্রবলেমটা দেয়া থাকে, সেটাকে তোমাকে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করতে হয়, করার পরে সেটাকে কিন্তু ইনপুট আউটপুটও দেয়া থাকে, মানে তোমার ইনপুট কি রকম হবে এবং সেটার ইনপুটটা দেওয়ার পর আউটপুট কেমন হবে সেটাও তোমাকে অ্যানালাইসিস করতে হয়। দেন তুমি হচ্ছে এটা গেল, দেন তুমি হচ্ছে সিস্টেম ডিজাইন। আসলে সিস্টেম ডিজাইন বলতে এখানে কম্পোনেন্ট গুলো ডিজাইন করতে হয়। ধরো এটা একটা মেথড থাকবে, এটা একটা ফাংশন থাকবে, এইটুকু হচ্ছে মেইন ফাংশন হিসেবে কাজ করবে, এভাবে তোমার সিস্টেমটাকে ভাঙতে হবে। ফাইনালি তুমি হচ্ছে কোডিং করবা, ঠিক আছে, যেটাকে এটাকে বলা হচ্ছে আইপিও, ইনপুট প্রসেস আউটপুট। এই তিনটা প্রসেসকে বলা হচ্ছে আইপিও। দেন তুমি আসো হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজে আসে আসলে প্রোগ্রামিং করতে হবে। সেপারেট প্রোগ্রামস ফর রিটার্ন অন এস কম্পোনেন্ট, পুট টু ওয়ার্ক টুগেদার, ঠিক আছে। প্রত্যেকটা মানে প্রবলেমগুলোকে এভাবে অ্যানালাইসিস করার পরে তারপরে তুমি কোডিং এ যাবে। আসলে কোডিং কিন্তু মানে একটা প্রবলেম অ্যানালাইসিস এর জাস্ট 50%, মানে 50%ও না, জাস্ট 30%। তোমার 30%, বাকি 30% তোমার অ্যানালাইসিস। আর তারপরে হচ্ছে এভাবে যদি তুমি ভাগ করো, ইমপ্লিমেন্টেশন যদি তোমার হচ্ছে 40% হয়, এখানে তোমার হচ্ছে 30% তোমার হচ্ছে প্রথম দিকে, 30% হচ্ছে টেস্টিং, ডিপ্লয়মেন্ট এন্ড মেইনটেনেন্স, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যখন সলভ করবে আর কি, ঠিক আছে। এখানে ফেজ রিকোয়ার্স ইউজ অফ লাইক জাভা ব্যবহার করতে পারো, বা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারো। এখানে কোডিং, টেস্টিং, ডিবাগিং সবই করতে হবে। ইমপ্লিমেন্টেশনের পরে এগুলো সব টেস্টিং চালাতে হয় আর কি। এরপরে টেস্টিং তো নরমালি টেস্টিং, যে এখানে কোনো বাগ টাগ আছে কিনা, রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, উইডথ অফ বাগস, দেখবা যে একটা ইনপুটের জন্য কাজ করতেছে, অন্য ইনপুটের জন্য কাজ করতেছে না। তারপরে ইন্ডিপেন্ডেন্ট, দেন ফাইনালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টিম অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স নট ইনভলভড ইন দ্য ডিজাইন ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রজেক্ট ইউজুয়ালি কন্ডাক্ট দ্য টেস্টিং। এখানে তোমার সফটওয়্যার ফার্মে একটা জব আছে, যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি টেস্টিং। এই টেস্টিং ফেজে যাদের কাজই হচ্ছে শুধু মানে যারা তৈরি করে দেবে সফটওয়্যার টিম, সেটার হচ্ছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ইনপুট দিয়ে টেস্ট করা আর কি। তারপরে ফাইনালি ডেপ্লয়মেন্ট মানে হচ্ছে যখন তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করছো, সেটা যখন তুমি মানে সার্ভারে আপলোড করবে, সেটাই তোমার হচ্ছে ডেপ্লয়মেন্ট। অথবা একটা ডেস্কটপ সফটওয়্যার ডিজাইন করছো, সেটা যখন সিস্টেমের সব মানে দিয়ে দিবা, তখন সেটা হচ্ছে ডেপ্লয়মেন্ট। এরপরে তোমার মেইনটেনেন্স ফেজ, সেটার আবার বিভিন্ন রিকোয়ারমেন্ট এক এক সময় আসতে পারে, সেটাকে তোমার মেইনটেনেন্স আসতে পারে। এটাই মূলত একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধাপগুলো, ঠিক আছে। এখন এখানে তোমাদের একটা কাজ আছে, মানে এই যে স্টেপগুলো বললাম, কম্পিউটিং লোন পেমেন্টস, এটা একটা প্রবলেম আছে, এবং মনিটারি ইউনিটস আছে প্রবলেম। এই প্রবলেমগুলো যদি আমরা একটু দেখি, তোমাদের ক্লাস আছে 4টায় না? 4:30। আচ্ছা, আমরা যে চ্যাপ্টার 2 তে যাই, কেস স্টাডিতে যাও। আচ্ছা, এখানে প্রবলেম গেট দেখলাম। আচ্ছা, এখানে একটা আসো, আমরা এখন একটা প্রবলেম অ্যানালাইসিস করি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে দি প্রোগ্রাম মাস্ট স্যাটিসফাই দ্য ফলোইং রিকোয়ারমেন্ট, ইট মাস্ট বি লেট দ্য ইউজার এন্টার দ্য ইন্টারেস্ট রেট। প্রবলেমটা কই? আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এখানে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা যে আমরা একটা দেখতে চাই, উইল নাও ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট কম্পিউটস লোন পেমেন্টস। একটা পেমেন্টস এর মানে ধরো লোন নিছি, কোনো একটা কাস্টমার লোন নিছে, তার পেমেন্ট গুলো কেমন হবে আর কি। ধরো আমি যদি 1 লাখ টাকা লোন নিই, সেই লোনটাকে আমি কত পেমেন্টে হচ্ছে, মানে ধরো 5% ইন্টারেস্ট আছে, তাহলে কত পেমেন্টে আমাকে এটা শোধ দিতে হবে, ঠিক আছে। এটা মূলত মেইন প্রবলেম। দি লোন ক্যান বি এ কার লোন, স্টুডেন্ট লোন আর হোম মর্টগেজ লোন। For an interactive programming course, we focus on requirement specification, analysis, design, implementation and testing. এটাই মূলত একটা সফটওয়্যার, তোমাকে এই প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে। যে create a program that computes loan payments of a car loan, suppose, অথবা স্টুডেন্ট লোন।
তাহলে প্রথম কাজ কি হবে? রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। দি প্রোগ্রাম মাস্ট স্যাটিসফাই দ্য ফলোইং রিকোয়ারমেন্টস। ইট মাস্ট লেট দ্য ইউজার এন্টার দ্য ইন্টারেস্ট রেট, ইউজারকে ইন্টারেস্ট রেট দিতে হবে, লোন অ্যামাউন্ট দিতে হবে, নাম্বার অফ ইয়ার্স ফর হুইচ পেমেন্টস উইল বি মেড। এই তিনটা জিনিস হচ্ছে ইউজারকে দিতে হবে। আবার ইট মাস্ট কম্পিউট এন্ড ডিসপ্লে দ্য মান্থলি পেমেন্ট, কম্পিউট করবে প্লাস ডিসপ্লে করবে মান্থলি কত পেমেন্ট দিতে হবে এবং টোটাল পেমেন্ট অ্যামাউন্টটা কত হবে, মান্থলি কত পেমেন্ট হবে এবং টোটাল পেমেন্ট অ্যামাউন্টটা কত হবে। তাহলে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। একটা প্রোগ্রাম বা যারা লোন দিবে ব্যাংক থেকে তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এখন আসলে সিস্টেম, যদি আমি এটা গেল হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এক নাম্বার সিস্টেম অ্যানালাইসিস যদি করি, নরমালি একটা লোন পেমেন্টের হিসাব করা হয় কিভাবে, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে। দ্য আউটপুট ইজ মান্থলি পেমেন্ট, আউটপুটটা হবে মান্থলি পেমেন্ট এবং টোটাল পেমেন্ট হুইচ ক্যান বি অবটেন ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। যেমন মান্থলি পেমেন্টটা কি হবে, যে টোটাল লোন অ্যামাউন্ট কত, মান্থলি ইন্টারেস্ট রেট কত, তারপরে হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে যারা বিজনেসের ম্যাথ তাদের একটা ফর্মুলা আর কি, 1 মাইনাস 1/1 প্লাস মান্থলি ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার নাম্বার অফ ইয়ার্স ইনটু হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে আমি মান্থলি পেমেন্টটা বের করতে পারবো। তাহলে এই যে জানা, এই প্রবলেমটা সলভ করতে হলে এই ম্যাথমেটিক্সটা লাগবে, সেটা তোমাকে জানতে হবে। মানে প্রোগ্রাম যখন তুমি প্রবলেমটা অ্যানালাইসিস করবা, মানে সিস্টেম অ্যানালাইসিস করবা, তখন তোমাকে ধরো এই ফর্মুলাটা আমার লাগবে। এবং টোটাল পেমেন্টটা কি হবে, টোটাল পেমেন্ট হবে যে মান্থলি পেমেন্ট প্লাস নাম্বার অফ ইয়ার্স, কত বছরে আমি করব, প্লাস হচ্ছে 12 ইনটু 12, তাহলে ইনটু নাম্বার অফ ইয়ার্স ইনটু 12। এটা হচ্ছে আমার সিস্টেম অ্যানালাইসিস। তাহলে সো দ্য ইনপুট নিডেড ফর দ্য প্রোগ্রাম ইজ মান্থলি ইন্টারেস্ট রেট, লেন্থ অফ দ্য লোন কত বছরের জন্য থাকবে ইন ইয়ার্স, লেন্থ অফ দ্য লোন ইন ইয়ার্স, এবং লোন অ্যামাউন্ট এখানে 12 দিয়ে বেসিক্যালি গুণ করতেছে, যেহেতু আমরা নাম্বার অফ ইয়ার্স আছে। ঠিক আছে, মানে 5 বছর যদি হয় তাহলে 12 মাসের আমার হিসাব করতে হবে, এই জন্য হচ্ছে 12 দিয়ে হচ্ছে তোমাকে ই করতেছে। আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস করা। সিস্টেম ডিজাইন হচ্ছে during the system design you identify the steps in the program from the user to enter the actual interest rate, মানে অ্যাকচুয়াল ইন্টারেস্টটা কত হবে। এখন আমি ডাইরেক্টলি প্রবলেমে চলে যাচ্ছি, নাম্বার অফ ইয়ার্স এন্ড দ্য লোন অ্যামাউন্ট। ঠিক আছে, the interest is commonly expressed as a percentage of a principal of period of 1 year, this is known as annual interest rate। এটাকে বেসিক্যালি 5% ইন্টারেস্ট রেট হয়, 5% পার ইয়ার 100 টাকায়। এটা হচ্ছে নরমাল প্রসিডিউর আর কি। যেমন এখানে ইনপুট ফর অ্যানুয়াল ইন্টারেস্ট ইজ 0.5%, তাহলে কি হবে 100 টাকায় ডেসিমাল বাই ডিভাইডিং ইট টু 100, এটাকে কনভার্ট করতে হবে। এটাও তোমার সিস্টেম ডিজাইনের সাথে রিলেটেড, তার মানে হচ্ছে 0.035। এখানে এটা একটু অ্যানালাইসিস করবা। কম্পিউট দ্য মান্থলি পেমেন্ট ইউজিং দ্য প্রিসিডিং ফর্মুলা, মানে আগের ফর্মুলা দিয়ে কম্পিউট করো। কম্পিউট দ্য টোটাল পেমেন্ট হুইচ ইজ মান্থলি পেমেন্ট ইমপ্লাইড বাই দ্য 12 এন্ড মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ ইয়ার্স, ডিসপ্লে দ্য মান্থলি পেমেন্ট এন্ড টোটাল পেমেন্ট। এটা হচ্ছে সিস্টেম ডিজাইন। দেন আসো ইমপ্লিমেন্টেশন, এখন আসো হচ্ছে জাভা কোডে। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশন ইজ অলসো নন অ্যাজ কোডিং, রাইটিং দ্য কোডিং। তাহলে এই যে ফর্মুলা যে উপরে লিখলাম, এখানে যে math.pow নামে একটা মেথড ব্যবহার করতে হবে, এটা আমরা পরে দেখবো আরো। তাহলে সেইটা হচ্ছে এইটুকু আমি জাস্ট কাগজ কলমে লিখে নিলাম যে math.pow 1 প্লাস math.pow পাওয়ার আর কি এ বি মেথড মান্থলি ইন্টারেস্ট রেট নাম্বার অফ ইয়ার্স 12। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেইনলি প্রোগ্রাম, এবং সরি মেইনলি হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশনের জাস্ট হচ্ছে স্টেপ, বাট আলটিমেটলি কোডিংটা হচ্ছে এটা। দেখো, কম্পিউট লোন হচ্ছে আমার ক্লাস, যেখানে ইনপুট নিচ্ছি আমি হচ্ছে ধরো ইনপুট ইকুয়াল টু নিউ স্ক্যানার। এখানে ইনপুট যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, সেখানে আমি system.out.print, এখানে প্রথম আমি কি করলাম, ইন্টারেস্ট রেট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আমি বলে দিলাম যে 0.5% বা কত যেটাই বলি, সেটা আমি নেক্সট ডবলের মাধ্যমে দিয়ে নিলাম। তারপরে মান্থলি ইন্টারেস্ট রেট, সেটা আমি হিসাব করতেছি যে মান্থলি ইন্টারেস্ট কত, অ্যানুয়াল ইন্টারেস্ট কে কিন্তু এখানে কি 1200 দিয়ে ভাগ হবে, আচ্ছা এটা একটু চেক করে তো। আপনার মান্থলি ইন্টারেস্ট রেট 7.25, এখানে যদিও ই দিছে আর কি মান্থলি ইন্টারেস্ট রেট। তারপরে তোমার হচ্ছে দিছে নাম্বার অফ ইয়ার্স, কত বছরের জন্য তুমি লোনটা নিচ্ছ। তারপরে হচ্ছে তোমার লোন অ্যামাউন্টটা কত, কত টাকা তুমি নিচ্ছ। তা এখন তুমি ক্যালকুলেট পেমেন্ট, ওই যে ওই ফর্মুলা ব্যবহার করে তুমি পেমেন্টটা মান্থলি তোমাকে কত পে করতে হবে সেটা তোমাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে টোটাল পেমেন্টটা হবে যে এই ফর্মুলা দিয়ে ফাইনালি তুমি ডিসপ্লে করো। দেখো এখন আমি যদি দেখি ইন্টার অ্যানুয়াল ইন্টারেস্ট রেট সেটা কত, 5.75%, দ্যাট মিন্স 5.75। ইন্টার নাম্বার অফ ইয়ার্স আমি যদি 15 বছরের জন্য নিই, লোন অ্যামাউন্ট হচ্ছে 12,000 টাকা, না 1,20,000 টাকা।
তারপরে মান্থলি পেমেন্ট তাহলে আমার আসবে হচ্ছে 2076 টাকা, আর টোটাল পেমেন্ট আমার হচ্ছে এত লেগে। তাহলে আমি যদি হচ্ছে তোমার সরি আমরা দিছি হচ্ছে 2,50,000 টাকা যদি আমি লোন নিই এবং সেটা 15 বছরের জন্য লোন নিই 5.75 তোমার হচ্ছে ইন্টারেস্ট রেটে, তাহলে আমাকে মান্থলি পেমেন্ট করতে হবে মানে 2076.02 টাকা এবং টোটাল পেমেন্ট আমাকে করতে হবে 3,73,000 এত টাকা। কথা বুঝতে পারছো কিনা? দেখো এটা হচ্ছে একটা সফটওয়্যার মানে ইঞ্জিনিয়ারিং এর যে তোমার অ্যানালাইসিস, আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এইভাবে যে কোনো একটা প্রবলেমকে সলভ করে মানে খাতা কলমে সলভ করে দেন দেখো তোমাকে কোডিং এ কনভার্ট করতে হয়। কথা বুঝতে পারছো? এবং তারপরে কি করতে হবে, তারপরে সেটাকে এটা কোডিং হয়ে যাওয়ার পরে টেস্টিং করতে হবে। টেস্টিং এ মানে বিভিন্ন ইনপুট দেওয়ার পরে টেস্টিং করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? কারো কোনো ইস্যু আছে দেখো তো? এটা তোমাদের মানে কাজ থাকবে আর কি। এটা তো করোনি মনে হয় কেউ? এটা কি করছো কেউ? কি আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, আর এরকম একটা জি বোধহয় স্যার। assignment ছিল মনে স্যার আমাদের করা হচ্ছে হয়নি তো মানে স্যার সেটা। এরকম রিলেটেড কোশ্চেন ছিল আমরা যখন ছিল, সলভ assignment করেছিলাম। আচ্ছা সেটা কি সলভ করছো? জি স্যার। জি স্যার। তাহলে এটা আচ্ছা এটা করলেও এটা করতে হবে। এবং আরেকটা প্রবলেম আছে কাউন্টিং মনিটারি ইউনিটস, মানিটরি ইউনিটস বা যেটাই বলো, সেটা তোমাকে করতে হবে আর কি। এটা ওই যে ওইভাবে অ্যানালাইসিস করে। কথা বুঝতে পারছো? এই দুটো হচ্ছে কেস স্টাডি আর কি। আচ্ছা কমন ইরর ফিটফল ওটা এই যে পরেরটা তোমরা নিজেরা একটু অ্যানালাইসিস করবা। আচ্ছা এখানে কিছু ইররের কথা বলছে, এখন যদি একটু ইরর দেখি। যেমন একটা ইরর আছে হচ্ছে আনডিক্লেয়ার্ড হচ্ছে আনইনিশিয়ালাইজড ভেরিয়েবলস এন্ড আনইউজড ভেরিয়েবলস। যদি এমন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করো যেটা তোমার হচ্ছে আনইউজড হয়েছে, তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছো বাট আনইউজড। আবার এমন ভেরিয়েবল আছে যেটা তুমি ডিক্লেয়ার করোনি, আনডিক্লেয়ার্ড মানে তুমি ডিক্লেয়ারই করোনি, আবার তুমি হচ্ছে ভেরিয়েবলটা ব্যবহার করতেছো, তখন এই ধরনের কিছু ইরর দেখায় আর কি। মামি হ্যালো মামি আচ্ছা এরপরে দেখো, তাহলে এটা হচ্ছে আনডিক্লেয়ার্ড কিছু টাইপ, যেটা বললাম যে তুমি দুইটা জিনিস, একটা হচ্ছে ডিক্লেয়ার করনি অথবা ইনিশিয়ালাইজ করনি কিন্তু ভেরিয়েবলটা তুমি ব্যবহার করতে যাচ্ছ, অথবা আনইউজড ভেরিয়েবল ডিক্লেয়ার করছো কিন্তু ব্যবহার হচ্ছে না, এটা তো নরমাল ইরর। এরপরে আছে ইন্টিজার ওভারফ্লো। দেখা যাচ্ছে যে তুমি এমন ভ্যালু দিছো, ইন্টিজারে হচ্ছে সাধারণত আমরা কয় বাইট দেখছি বলো তো? ইন্টিজারে কত বাইট দেখছিলাম? ইন্টিজারের ডাটা রেঞ্জ কত? 16 বিট, তাই না? মনে নাই? হ্যালো মামি লনে বাবু আলাদা উঠছে হ্যাঁ কিসে মাইক্রোফোন অফ করো, কার জন্য কথা আসছে, নয়েজ আসতেছে। জহিরের ঠিক আছে আচ্ছা এখানে দেখো, তাহলে ইন্টিজার ওভারফ্লো হচ্ছে ইন্টিজারের কত বাইট, ইন্টিজার কত বাইট জায়গা নেই, আমরা ডাটা রেঞ্জ দেখে আসছিলাম মনে নাই? ইন্টিজার কত বিট জায়গা নাই মানে ডিক্লেয়ার করে কত? দেখো ইন্টিজার হচ্ছে সরি 32 বিট, তো 32 বিট হইলেও তার সর্বোচ্চ ভ্যালু কত, পজিটিভ ভ্যালু কত আসে দেখো? এই যে এটা কত বিট, কত ডিজিট দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 ডিজিটের। কিন্তু ইন্টিজার ওভারফ্লো হচ্ছে যে ইররটা এরকম যে দেখা যাচ্ছে যে তুমি যে ভ্যালুটা ডিক্লেয়ার করছো, দেখো তুমি যে ভ্যালুটা ডিক্লেয়ার করছো, কারণ ভ্যালু উইল বি অ্যাকচুয়ালি বি হচ্ছে 48, ইন্টিজার ভ্যালু এমনই ভ্যালু যেটা হচ্ছে এর থেকে বেশি আসে। এর বেশি যদি কোনো ভ্যালু দাও তাহলে তো হচ্ছে ও ইন্টিজার ওভারফ্লো বলবে, মানে ইন্টিজারে এই ডাটা আসবে না আর কি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে ইন্টিজার ফ্লো বলছে। এরপরে রাউন্ড অফ ইরর বলছে। রাউন্ড অফ ইররটা যদি মানে রাউন্ড অফ ইররটা হচ্ছে অলসো কল্ড এ রাউন্ডিং ইরর বলে। যেমন ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যালকুলেটেড অ্যাপ্রক্সিমেট অফ এ নাম্বার এন্ড ইট এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ভ্যালু।
এর কথাটা অর্থ হচ্ছে মনে করো যে 1/3, তো এটাকে ভাগ করলে বেসিক্যালি কত আসে, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 0.033, আমরা যদি 3 ডিজিট নিই, ঠিক আছে, কোন যদি ভেরিয়েবল মানে নরমালি যদি ডবল দিই তাহলে 0.033 if you keep 3 decimal place, বাট এটা আসলে 7 decimal place তুমি নিতে পারো। if you keep 7 decimal place, since the number of digits can be stored in a variable is limited, round of periods are inevitable। যেমন এখানে দেখো, যেমন system.out.println 1.0 minus 0.1 minus 0.1 minus 0, আচ্ছা 1 2 3 4 5 6টা। আচ্ছা এটা দেখো এটাকে মানে বেসিক্যালি রাউন্ড অফ পিরিয়ডটা বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। যেমন তুমি নিচে হচ্ছে 0.333, আলটিমেটলি হওয়ার কথা যদি ফ্লোট টাইপের হয়, হওয়ার কথা হচ্ছে 0.0 পরে হচ্ছে তোমার 7 ডিজিট, 2 2 4 আর 3 7 ডিজিট, কথা বুঝতে পারছো? কিন্তু তুমি নিচে হচ্ছে 0.33, এটাকে রাউন্ড অফ পিরিয়ড বলে। এবং তোমরা ম্যাথমেটিক্সে যখন হচ্ছে নিউমেরিক্যাল মেথড পড়বা, এটা রাউন্ড অফ পিরিয়ড একটা ম্যাথ প্রবলেম সলভ করবা, মানে রাউন্ড অফ পিরিয়ড এখানে আছে। যেমন এখানে দেখো যে ডিসপ্লে হচ্ছে এখানে দিছে হচ্ছে 16 ডিজিট, ঠিক আছে, ডিসপ্লে 0.09 এভাবে 16 ডিজিট পর্যন্ত যাবে, নট 0.1, ঠিক আছে। ইন্টিজারস আর স্টোরড প্রিসিয়াসলি, যখন ইন্টিজার টাইপের নিবা তখন সেটা প্রিসিয়াসলি স্টোরড হবে, কিন্তু আসলে কিছু এরর থেকে যায়। দ্যাট মিন্স মানে অরিজিনাল ভ্যালুটাকে স্টোর না করে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু স্টোর করা, এটাই হচ্ছে রাউন্ড অফ পিরিয়ড। কথাগুলো বুঝতে পারছো কিনা? কি আমার কথা কেউ বুঝতে পারছো? ধরো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না তোমরা নাকি? কাউকে তো আমি শুনতে পাচ্ছি না। জি স্যার। মনে করো যে তুমি ধরো ডিক্লেয়ার করছো হচ্ছে ডবল টাইপের ভেরিয়েবল, ঠিক আছে, বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাহলে তোমার যে আউটকাম সরি ডবল যদি ডিক্লেয়ার করো অথবা সরি ফ্লট ডিক্লেয়ার করছো, এন্ড ফ্লট ডিক্লেয়ার করলে তোমার কত মানে পয়েন্টের পরে কত ঘর নিবে বলো তো? মানে 1/3 যদি ভাগ করো পয়েন্টের পরে কত ঘর নিবে ফ্লট ডিক্লেয়ার করলে? 7 ঘর। ফ্লটে কয় ঘর নিবে? ফ্লটে মেবি 7 ঘর নাই। ফ্লটে 7 ঘর নিবে। কোনো কিছু যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করো, জাস্ট 1/3 যদি দাও তাহলে কি হবে বলো তো? তাহলে 16 ঘর নিবে। আচ্ছা করে দেখি আমরা। এখানে একটা ধরো এরিয়া, মানে এরিয়া এখানে না দিয়ে আমরা একটু কাজ করি। আচ্ছা এইখানে দেখো এরিয়া কি কোনো ভেরিয়েবল ডবল টাইপের ডিক্লেয়ার করছে, তাই না? আচ্ছা এখানে দেখো একটু বাদ দিই, ঠিক আছে। আচ্ছা ডবলে কত নিছে? 0. এরিয়া কত দেখাচ্ছে? 0.0, তাই না? আচ্ছা এবার দেখো যদি আমি ফ্লট ডিক্লেয়ার করি তাহলে কি হয়। আচ্ছা এখানে দেখো আমি যে ফ্লটটা ডিক্লেয়ার করছি, ফ্লট এরিয়া ডিক্লেয়ার করছি, কিন্তু এরিয়া হচ্ছে 25/3, তার মানে আমার আউটকামটা দেখাচ্ছে কত? 8, ঠিক আছে। ফ্র্যাকশন পার্ট কি আমাকে দেখাচ্ছে? দেখাচ্ছে না। আচ্ছা আমি যদি এখানে এরিয়া
আর ওইখানে একটা ডট জিরো দিয়ে দেন সাথে। দাঁড়াও, কোথায়? এখানে? জি তাহলে কি বলে দেখে নি। টাইপ মিসম্যাচ, ডবল টু ফ্লট। এখানে এরিয়া তো আমরা হচ্ছে ফ্লটই ডিক্লেয়ার করছি, তাই না? এরিয়া যদি ফ্লট ডিক্লেয়ার করি, ফ্লটের আরো স্পেসিফিক করতে হবে। আচ্ছা, এইখানে একটু দেখো এখন কত ঘর দিছে, দেখো তো। আচ্ছা, এখন কত ঘর দিছে পয়েন্টের পরে? দেখো, মানে এইখানে কত ঘর দিছে পয়েন্টের পরে? 16 ঘর, তাই না? আর কিন্তু আমি, এবং তাও কি করছে দেখো, এখানে কিন্তু আসলে রেজাল্ট এখনো রাউন্ড অফ এরর হয়েছে। পয়েন্টের পরে 16 ঘর, এরপরে কি আর নিতে পারবে? আমার কথা কিছু বুঝতে পারতেছ না? পয়েন্টের পর এখানে কি 4 আসার কথা না, এখানেও 3 আসার কথা? মানে এভাবে চলতেই তো থাকবে, এখানে তো চলতেই থাকবে, তাই না? কিন্তু ফ্লটে সর্বোচ্চ আমি কত কত ডিজিট নিতে পারবো? 16 ডিজিট। যার কারণে এখানে যে রাউন্ড অফ এরর করে, মানে এর ভিতরে রাউন্ড অফ এরর আছে, যেখানে 4 বা মানে এক একটু বেশি নিছে। ডাবলে 16 ডিজিট, ফ্লটে 7। না সরি, ডাবল হচ্ছে 16 ডিজিট, কিন্তু এরপরে তো আমার আরো ভ্যালু আছে, কিন্তু সে তো দেখাইতে পারতেছে না, তাই না? দেখাইতে না পারলে তখন সে কি করবে, একটা মানে অ্যাপ্রক্সিমেট মানে উপরের ভ্যালুটা হচ্ছে নিয়ে আসবে, নিয়ে আসে যে 3 4 করে দিছে। এই জন্যই এটাকে বলতেছে রাউন্ড অফ এরর আছে। যে এররটা আসলে মানে যে বড় টাইপ মানে হিউজ টাইপের ক্যালকুলেশন যেখানে থাকে, সেইখানে এই এরর গুলোকে সাধারণত হচ্ছে মানে হিসাব করা হয় আর কি। ঠিক আছে, এটা একটা। এখন যদি তুমি মানে আমাদের যে আরেকটা ছিল, মানে 64 ডিজিটের একটা ছিল, সেই 64 ডিজিট কে ছিল? 64 বিট। 64 বিট মানে পয়েন্টের পরে কত ঘর ছিল? পয়েন্টের পরে এরা হচ্ছে একটা পজিটিভ রেঞ্জ আছে। আচ্ছা, 16 বিট মানে লং হচ্ছে 64 বিট, লং মানে ডবলও তোমার 64 বিট। ঠিক আছে, আইটিপলি যেটা ফরম্যাট, লং ও 64 বিট, ডবলও 64 বিট, আর ফ্লট হচ্ছে 32 বিট। কিন্তু এটা তো হচ্ছে টোটাল ভ্যালু, দ্যাট মিন্স শুধু পয়েন্টের আগে না, পয়েন্টের আগে এবং পরে সব মিলে আর কি টোটাল ভ্যালুটা আসবে। তাহলে এটা হচ্ছে তোমার রাউন্ড অফ এরর, যেটা হচ্ছে রাউন্ড অফ এরর। তাহলে এক কথায় হচ্ছে যেটা হচ্ছে তোমার মানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা নিবে, যে ভ্যালুটা আসার কথা সেটা না নিয়ে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেবে, তখন সেটাকে রাউন্ড অফ এরর বলতেছে। আচ্ছা, এখানে দেখো আরেকটা এরর বলছে, সেটাকে হচ্ছে আনইনটেন্ডেড ইন্টিজার ডিভিশন। ঠিক আছে, ধরো নাম্বার 1 হচ্ছে 1, নাম্বার 2 হচ্ছে 2 এই ভেরিয়েবলের মান, আর ডবল হচ্ছে এভারেজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। তাহলে এখানে তোমার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন যদি হয়, তাহলে এখানে কত হবে? মানে ইসের মানটা কত হবে দেখো, যে এই তাহলে এখানে কত হওয়ার কথা? 1 যোগ 2 মানে 3 ভাগ হচ্ছে 2, তার মানে এভারেজ আসার কথা কত? 1.5। আচ্ছা, এটা এই পাশেরটা 1 2, এখানে কিন্তু 2 আছে, এখানে কিন্তু 2.0 আছে। কথা বুঝতে পারছো? একটা 1 একটা 1.5। হ্যাঁ, এইটা এইখানে ভ্যালু দেখাবে হচ্ছে 1, এভারেজ আসবে 1, আর এখানে ভ্যালু দেখাবে হচ্ছে 1.5। যেহেতু 3, তো 3 কে 2 দ্বারা ভাগ করলে 1.5, কিন্তু এইখানে হচ্ছে এইখানে ট্রানকেটেড করে দিবে আর কি। কিন্তু আলটিমেটলি তো আমার মেইন ভ্যালু আসার কথা কত? মানে 1.5ই তো আসার কথা, 2 দিয়ে ভাগ করলে 1.5ই আসার কথা। দ্যাট মিন্স আনইনটেন্ডেড ইন্টিজার ডিভিশন কিছু কিছু মানে এরর টাইপের আসবে। এবং আরেকটা আছে হচ্ছে রিডান্ডেন্ট ইনপুট অবজেক্ট, মানে যেটা হচ্ছে নিউ প্রোগ্রাম অফেন রাইট দা কোড রিডান্ডেন্ট ইনপুট অবজেক্ট আছে। দেখো যে তোমার স্ক্যানার ইনপুট সিস্টেম ডট আউট ডট এত, ইনপুট v1 এত। আচ্ছা, এই যে এখানে দেখো, মনে করো ইনপুট একটা ক্রিয়েট করছে অবজেক্ট, তাহলে আবার যদি সেকেন্ড ইনপুট নিতে হয়, তাহলে তোমার আর ইনপুট ক্রিয়েট করার দরকার নাই। আমার কথা বুঝতে পারছো?
এটাকে ব্যাক কোড বলে, যে রিডান্ডেন্ট ইনপুট অবজেক্ট। ইনপুট অবজেক্ট যেহেতু একবার ক্রিয়েট করা হয়েছে, তুমি 14টা ইনপুট নিলাম, আর ইনপুট অবজেক্ট ক্রিয়েট করার দরকার নাই। তুমি জাস্ট ইনপুট মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে তুমি হচ্ছে ভ্যালুগুলো নিতে পারো, সেটাকে রিডান্ডেন্ট ইনপুট অবজেক্ট বলতেছে। এটা যেমন এই যে এখানে আর হচ্ছে ইনপুট ক্রিয়েট করেনি আর কি, ইনপুট একটা অবজেক্ট ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে জাস্ট v1 v2 এগুলো ইনপুট নিয়ে নিছে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে চ্যাপ্টার 2 আমরা শেষ করলাম। তোমরা তো মনে হয় এই অ্যাসাইনমেন্ট গুলো সব সলভ করছো? জি স্যার। আচ্ছা, আর আমি তাহলে ওই অ্যাসাইনমেন্ট দিব না। আর নেক্সট ক্লাস আগামী সপ্তাহে দেখি, রবিবার মনে হয় ছুটি, সোমবারে নিব আর কি। মানে আমি না নিলে বলে দিব, বাট নেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আর আমি অ্যাসাইনমেন্ট গুলো আজকে দিচ্ছি আর কি, যেগুলো থাকবে আমি ওর ভিতরে ফাইল করে ওর ভিতরে দিয়ে দিচ্ছি আর কি, যে অ্যাসাইনমেন্ট গুলো। স্যার তাহলে এক্সাম কি থাকবে? ফার্স্ট চ্যাপ্টার? ফার্স্ট চ্যাপ্টার এক্সামে থাকতে পারে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকতে পারে, মাল্টিপল চয়েস থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমরা হচ্ছে কবে নেবেন? নিব কবে? নেক্সট ফ্রাইডে তে নিব, বাট আমি জানাই দিব, যদি চেঞ্জ হয় তাহলে জানাই দিব আর কি। অথবা 2 চ্যাপ্টার মিলে দিলে তোমরা হচ্ছে মানে ইসে দাও একবারে, 28 তারিখে দাও, 2 চ্যাপ্টার মিলে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার মিলে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার সহ 28 তারিখে নিব আর কি। আর তোমরা তাহলে হচ্ছে ক্লাস এ পর্যন্ত শেষ করতেছি, তোমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও আর কি, যার যার অ্যাটেন্ডেন্স ওই ফর্মটা ফিল আপ করে দিও আর কি। আমি মনে হয় ডেট দিয়ে দিছি, তোমরা ফর্মটা ফিল আপ করে দিও। আর কারোর কি হচ্ছে গুগল ক্লাসরুম এবং হচ্ছে কিসের ইস্যু আছে, মানে দ্যাট মিন্স হচ্ছে গুগল ক্লাসরুম এবং হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স শিট অ্যাক্সেসে কোনো প্রবলেম আছে? জি স্যার, আমার আছে স্যার। কি প্রবলেম? স্যার আমি ওইটা অ্যাক্সেস করতে পারতেছি না স্যার, মানে আমি যে আমার নিজের প্রেজেন্টটা স্যার আমি ওখানে দিতে পারতেছি না। আচ্ছা, তোমার ইমেল আইডিটা আমাকে পাঠাও আর কি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি ওই যে অথবা তোমার সিআর কে দিতে পারো, সিআর আমাকে মেসেজে পাঠিয়ে দিও। স্যার আমি আপনাকে স্যার পার্সোনালি দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো স্যার। বলতেছি যে টার্মিনাল ইস্যু নিয়ে কোনো প্রবলেম যদি হয় স্যার, সেক্ষেত্রে কি আপনি কোনো হেল্প করতে পারবেন? টার্মিনাল ইস্যু বলতে? স্যার টার্মিনাল ইস্যু বলতে স্যার আমি নতুন ওএস এক্স এ সুইচ করছি, এখন আর কি মানে আমার কিছু সমস্যা ফেস করতেছি জাভার জন্য। কোন ওএস এক্সেস? স্যার স্যার ম্যাক ওএস এক্স। ম্যাক রিলেটেড তো আমি ইস্যু কম জানি, তবু তুমি প্রবলেম দিও, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব আর কি। মানে ম্যাক আমি অ্যাক্সেস করিনি, তবু তুমি কি প্রবলেম ফেস করতেছো আমাকে দিও আর কি। স্যার হোয়াটসঅ্যাপে দেব? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিও। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। আমাদের মানে এবার কি শুধুমাত্র জাভা আছে নাকি জাভার সাথে জাভা স্ক্রিপ্টও আছে? মানে এটার সিলেবাস কি? সিসি এর? এটা সিসি এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। জাভাস্ক্রিপ্ট তো আসলে ওয়েব বেসড প্রোগ্রামিং, বাট জাভাস্ক্রিপ্ট নাই এখানে আসলে। আচ্ছা দেখি যদি তোমার ক্লাস এরকমই চলে তখন দেখবো আর কি। মানে শুধুমাত্র এই মানে যে পর্যন্ত হবে ওই পর্যন্তই মানে সিলেবাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট আছে, আমি তো এখনো তোমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ঢুকি নাই, জাস্ট জাভার কিছু স্ট্রাকচার দেখাচ্ছি। জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিন্তু জাভার হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে যেটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে। তো এই কোর্সটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখানে যখন হচ্ছে মানুষ তার কিছু ক্লাস নেবে আর আমি কয়েকটা নিব, তো তখন হচ্ছে টোটাল কনসেপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট হচ্ছে শিখবা আর কি এই কোর্স থেকে। তখন যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ তুমি শিখতে পারবে আর কি। তাদের স্ট্রাকচার ভিন্ন, বাট সবার কনসেপ্ট ওই ক্লাস, অবজেক্ট, মেথড এগুলোই তাদের কনসেপ্ট। ইনক্যাপসুলেশন বা তা ইনহেরিটেন্স এগুলোই সবারই একই কনসেপ্ট। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ আজকের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।